হে বন্ধুরা, ওয়েলকাম টু মুভিজ বাংলা। তো আজকে এমন একটা মুভিকে নিয়ে কথা বলবো যেটা আইএমডিবি রেটিং হচ্ছে 8/10 এবং রটেন টমেটোসের রেটিং হচ্ছে 67%। মুভিটা একটি ইন্সপিরেশন মুভি হওয়ার পাশাপাশি রিয়েল লাইফ এক ব্যক্তির উপর বানানো। পুরো মুভি এক্সপ্লেনেশনটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। এটি ক্রিস গার্ডারের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি গল্প, যিনি তার জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে সফলতা অর্জন করেছিলেন। এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করবে, জীবনে সুখে প্রকৃত মূল্য শেখাবে। 1981 সালে ক্রিস তার স্ত্রী লিন্ডা এবং ছেলে ক্রিস্টোফারের সাথে সান ফ্রান্সিসকোতে বসবাস করতেন। তিনি তার সমস্ত সঞ্চয় বিনিয়োগ করে বোন্ডেন সিটি স্ক্যানার নামক অনেকগুলো মেশিন কিনেছিলেন, এই আশায় যে হাসপাতালগুলোতে সেগুলো সহজে বিক্রি হবে। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। সে মেশিনের দাম ছিল এক্সট্রা মেশিনের দ্বিগুণ, তাই সেটি বিক্রি করা যুদ্ধজয়ের সমান ছিল। তবুও সংসার চালানোর জন্য তাকে প্রতি মাসে অন্তত 2টি মেশিন বিক্রি করতেই হতো, না হলে বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় খরচ চালানো অসম্ভব হয়ে যেত। এই পরিস্থিতির কারণে ক্রিসের জীবন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত ছিল। টানা 2 মাস বাড়ি ভাড়া দিতে না পারায় সংসার সমস্ত দায়িত্ব এসে পড়েছিল লিন্ডার কাঁধে, যিনি টাকার জন্য ডাবল শিফটে কাজ করেছিলেন। একদিন ক্রিস জানতে পারেন যে ট্যাক্স না দেওয়ার কারণে তাদের কাছে নোটিশ এসেছে। এরপর তিনি বাইরে যান, তখন পুলিশ তার গাড়ি নো পার্কিং জায়গায় থাকার কারণে টেনে নিয়ে যায়। প্রতিদিনের মতো সেদিনও তিনি খালি হাতে বাড়ি ফিরে আসেন এবং রাতে খাবার খাওয়ার পর রুবিক্স কিউব সমাধান করতে থাকেন, যা তখন সদ্য জনপ্রিয় হয়ে উঠেছিল। একদিন তিনি একটি বিশাল ভবনের দিকে তাকিয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি কি কাজ করেন এবং আপনি কিভাবে করেন। সে ব্যক্তি বলেন তিনি স্টক ব্রোকার হিসেবে কাজ করেন। তখন ক্রিস লক্ষ্য করেন যে ওই ভবন থেকে বেরিয়ে আসা সকল মানুষকে খুব সুখী ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তিনিও তাদের মতো সুখী হতে চেয়েছিলেন এবং বুঝতে পারেন যে দারিদ্র থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো স্টক ব্রোকার হওয়া। তিনি যখন লিন্ডাকে তার সিদ্ধান্ত জানান, তখন লিন্ডা তাকে উপহাস করেন, কারণ ক্রিস শুধুমাত্র স্কুলের মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরদিন তিনি ওই কোম্পানির চাকরির আবেদনপত্র সংগ্রহ করতে যান। তিনি একজন রাস্তার শিল্পীর কাছে তার স্ক্যানারটি রেখে ভিতরে যান, কিন্তু তখনই তিনি দেখতে পান যে সেই শিল্পী তার স্ক্যানারটি চুরি করে দূরে পালিয়ে যাচ্ছে। ফলে তিনি পুরো প্রক্রিয়া শুনতে না পেরে ওই চোরের পেছনে দৌড়ান, কিন্তু চোর ট্রেনে উঠে পালিয়ে যায়। পরদিন তিনি নিজে গিয়ে কোম্পানির প্রধান ডিন জেকে তার আবেদনপত্র জমা দেন, কিন্তু ডিন যে খুব ব্যস্ত থাকে, তিনি বেশিক্ষণ কথা শুনেননি। কোম্পানি থেকে বের হওয়ার পর ক্রিস আবার সেই চোরকে দেখতে পান এবং তাকে ধাওয়া করেন, এবং একটা পর্যায়ে ক্রিস তার কাছ থেকে তার বোন স্ক্যানার মেশিনটা নিয়ে নেয়। এরপর একদিন তিনি জেকে ট্যাক্সিতে উঠতে দেখেন এবং বলেন যে তিনি একই দিকে যাচ্ছেন। মূলত ক্রিস জেয়ের সাথে কথা বলতে চাচ্ছিল, তাই তিনি জেয়ের সঙ্গে ট্যাক্সিতে উঠে পড়েন এবং রাস্তায় ক্রিস জেকে ইমপ্রেস করতে রুবিক্স কিউব সলভ করে ফেলে। কিন্তু যে তার গন্তব্যে পৌঁছে ট্যাক্সি থেকে নেমে যান, ফলে পুরো ভাড়া ক্রিসকে দিতে হয়। কিছুক্ষণ পর যখন ট্যাক্সি একটি রাস্তা মোড়ে থামে, তখন ক্রিস গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ে পালান এবং ট্যাক্সি চালক তার পেছনে ধাওয়া করে। পালাতে গিয়ে তিনি একটি মেট্রোতে উঠে পড়েন, কিন্তু তার স্ক্যানার দরজার বাইরে পড়ে যায়। অন্যদিকে যে তার উপস্থিত বুদ্ধি দেখে মুগ্ধ হয়ে তাকে তার সেক্রেটারির নাম্বার লেখার জন্য বলেন, কিন্তু ক্রিসের কাছে কলম না থাকায় তিনি নাম্বারটি মুখস্থ করে পাশের একটি দোকানে গিয়ে তার লিখে নেন। কিন্তু সে বাসায় গিয়ে দেখে লিন্ডা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। পরদিন সকালে তিনি তার ছেলের স্কুলের সামনে লিন্ডার সঙ্গে দেখা করেন এবং জানান যে ক্রিস্টোফার তার সঙ্গে থাকবে, কারণ সে তার ছেলেকে খুব ভালোবাসে এবং তাকে ছাড়া থাকতে পারবে না। লিন্ডা রেগে গিয়ে ছেলেকে তার কাছে রেখে চলে যান। সন্ধ্যায় ক্রিস তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন। তখন বাড়ির মালিক তাকে জানান যে তিনি 2 মাস ধরে ভাড়া দেননি। তখন ক্রিস অনুরোধ করেন যে তিনি যদি বাড়ি দেওয়ালে রং করেন তবে কিছুদিন তাকে থাকার অনুমতি দেওয়ার জন্য। বাড়িওয়ালা রাজি হন। পরদিন যখন তিনি বাড়ি দেওয়ালে রং করছিলেন, তখন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে, কারণ তিনি পার্কিংয়ে জরিমানা দেননি। পুলিশ জানে পরদিন সকাল 9:30টার আগে তার জরিমানা যাচাই হবে আর রাতটা থানায় থাকতে হবে। ক্রিস লিন্ডাকে ফোন করে বলে সে যেন ক্রিস্টোফারের দেখাশোনা করে। পরদিন সকালে তিনি তার সাক্ষাৎকারের জন্য ছুটতে থাকেন, কিন্তু তার কাছে সময় ছিল না ঠিকমতো পোশাক পরারও। তিনি অফিসে গিয়ে বলেন, আমি বাইরে বসে ভেবে দেখেছিলাম কিভাবে ব্যাখ্যা করবো যে আমি এই পোশাকে কেন এসেছি। পার্কিংয়ে জরিমানা না দেওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছিলেন। সবাই এটি শুনে হাসতে থাকেন, কারণ তাদের কাছে এটি তেমন বড় কোনো বিষয় ছিল না। এরপর তিনি বলেন, আমি আমার ক্লাসে প্রথম হয়েছিলাম, কিন্তু আমার ক্লাসে মাত্র 12 জন ছাত্র ছিল, তাই প্রথম হওয়া তেমন বড় বিষয় না। কোম্পানির প্রধান মার্টিন এতে বেশি মুগ্ধ হননি। তখন ক্রিস বলেন, আমি এমন একজন ব্যক্তি যে যদি কোনো প্রশ্নের উত্তর না জানে তবে সরাসরি বলবে যে সে জানে না, কিন্তু আমি উত্তর খুঁজে বের করে উপায় জানি। এই উত্তর শুনে সবাই মুগ্ধ হয় এবং তাকে চাকরির জন্য নির্বাচিত করা হয়। অফিসের বাইরে তিনি জেকে বলেন, আমি চাকরি বিষয়ে চিন্তা করে জানাবো, কারণ চাকরি পাওয়ার আগে তাকে 6 মাস বিনা বেতনে প্রশিক্ষণ দিতে হবে। আগের দিন তিনি চাকরি আবেদন করতে গিয়ে পুরো শর্তগুলো শুনতে পারেননি, কারণ চোর তার স্ক্যানার নিয়ে পালিয়েছিল। মোট 20 জন থেকে একমাত্র একজন প্রার্থী নির্বাচিত হবে। ক্রিসের জন্য সেখানে টিকে থাকা সহজ ছিল না, কারণ না তো সে ভালো স্কুল কলেজে পড়েছিল আর নাই বা স্টক মার্কেট সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল।
অন্যদিকে লিন্ডা নিউ ইয়র্কে ওয়েট্রেসের চাকরি পাওয়ার কারণে সে ক্রিস এবং ক্রিস্টোফারকে সান ফ্রান্সিসকোতে রেখে চলে যায়। পরের দিন প্রশিক্ষণের ইনচার্জ জানায় যে গত বছর এক প্রার্থী 96% নাম্বার আসার পরও কোম্পানির প্রধান তাকে নির্বাচন করেননি, কারণ পরীক্ষার বাইরে আরও অনেক কিছু বিবেচনা করা হয়। তিনি সবাইকে কঠোর পরিশ্রম করে 100% নাম্বার অর্জন করতে বলেন। প্রশিক্ষক নানাভাবে তার নিজের কাজের জন্য ক্রিসকে ব্যবহার করা শুরু করে। ক্রিস তার জন্য কফি আনতে দৌড়ায়, কিন্তু গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তার জুতা হারিয়ে ফেলে। সে খালি পায়ে অফিসে যেতে বাধ্য হয়। ক্রিস আগে থেকে প্রচণ্ড চাপে ছিল, তার উপর প্রশিক্ষণের ইনচার্জ তাকে সবসময় ব্যক্তিগত কাজের জন্য এদিক ওদিকে পাঠিয়ে দিত, যার কারণে তার গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে যাচ্ছিল। নিজের সব কাজ শেষ করে ক্রিস্টোফারকে স্কুল থেকে নিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে তাকে বাড়ি ফিরতে হতো। তাই সে ফোনের রিসিভার নিচে রাখতো না, যাতে একটানা কল করে সে 8 মিনিট বাঁচাতে পারে। সে পানি পর্যন্ত খেত না, যেন টয়লেটে যেতে না হয়। যে কাজ তার সহকর্মীরা 9 ঘন্টায় করতো, তাকে সেটা 6 ঘন্টা শেষ করতে হতো। এভাবে 2 মাস কেটে গেল, ক্রিস কোনো বড় সাফল্য অর্জন করতে পারেনি। তাই সে তার সবচেয়ে বড় ক্লায়েন্টকে ফোন করে, যে তাকে 20 মিনিটের মধ্যে অফিসে পৌঁছাতে বলে। ক্রিস দ্রুত রওনা দেয়, কিন্তু প্রশিক্ষণ ইনচার্জ তাকে তার গাড়ি পার্ক করানোর কাজ দেয়, যার ফলে সে ইন্টারভিউটা মিস করে ফেলে। কিন্তু ভাগ্যক্রমে সে আরেকবার সুযোগ পেয়ে যায়। তার সবচেয়ে বড় ক্লায়েন্ট ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে ক্রিস তার ছেলেকে নিয়ে সে ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। সে দেরি করে পৌঁছানোর জন্য ক্ষমা চায় এবং তাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপর ক্লায়েন্ট তাকে ফুটবল ম্যাচে তাকে আমন্ত্রণ জানায়। ম্যাচ চলাকালীন ক্লায়েন্ট ক্রিসকে বলে যে সে তার দ্বারা মুগ্ধ হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে সে তার কোম্পানিতে বিনিয়োগ করবে। ক্রিস্টোফার খুশি ছিল, কারণ সে ম্যাচ উপভোগ করেছিল। তাদের জীবন ভালোই কাটছিল এবং ক্রিস তার শেষ 2টা স্ক্যানার মেশিনও বিক্রি করে ফেলেছিল। কিন্তু তার মাথায় আকাশ ভেঙে পড়ে যখন ট্যাক্স পে করতে না পারে সরকার তার অ্যাকাউন্ট থেকে $600 কেটে ফেলে, কারণ তার কাছে শুধুমাত্র $21 ছিল, যা দিয়ে সে কিভাবে চলবে সে সেটাই ভাবতে থাকে। ক্রিস তখন তার এক বন্ধুর কাছে ধার দেওয়া $14 ফেরত চাইতে যায়, কিন্তু তার বন্ধু টাকা দিতে অস্বীকার করে। এর কিছুক্ষণ পর ক্রিস পার্কের মধ্যে ফের সে ভিক্ষুককে দেখতে পায়, যে কিনা ক্রিসের স্ক্যানার চুরি করেছিল। এরপর সে তার কাছ থেকে স্ক্যানারটি ফেরত নিয়ে যায়। মূলত ওই দিন যখন মেট্রোর সামনে স্ক্যানারটি হারিয়ে গিয়েছিল, ওইখানে ক্রিস সে ভিক্ষুককে দেখেছিল। এরপর সে তার কাছ থেকে স্ক্যানারটি ফেরত নিয়ে নেয়। সে জায়গায় জায়গায় গিয়ে স্ক্যানারটি বিক্রি করার চেষ্টা করে এবং এক ডাক্তার এটি কেনার আগ্রহ দেখায়, কিন্তু স্ক্যানারটি নষ্ট থাকায় বিক্রি করা সম্ভব হয় না। সবচেয়ে বড় বিপদ আসে তখন যখন সে মোটেলে ফিরে আসে। মোটেল কর্তৃপক্ষ তার জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়, কারণ সে ভাড়া পরিশোধ করতে পারেনি। ক্রিস হতবাক হয়ে যায়। সে কোথায় যাবে, কি করবে, কার কাছে সাহায্য চাইবে, সে কিছু বুঝে উঠতে পারছিল না। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব সমস্যা কেবল তার কাঁধে এসে পড়েছে। কিন্তু এখানেই তার সংগ্রামের শেষ হয়নি। মোটেল থেকে বের হয়ে সে স্টেশনে যায় এবং রাত কাটানোর জায়গায় খোঁজে। এরপর সে ক্রিস্টোফারের সঙ্গে খেলা শুরু করে এবং বলে এটি কোনো স্ক্যানার নয়, বরং এটি একটি টাইম মেশিন, যার সাহায্যে তারা ডাইনোসর যুগে পৌঁছে যাবে। ডাইনোসরদের থেকে বাঁচার জন্য ছোট্ট ছোট্ট স্টেশনের টয়লেটে ঢুকে পড়ে তারা। সে নিজেকে এতটা অসহায় এবং নিরুপায় অনুভব করে যে তার সব ধৈর্য ভেঙে পড়ে এবং সে কান্নায় ভেঙে পড়ে। পরদিন সে থাকার জন্য একটি গির্জায় যায়, যেখানে একটা বিশাল লাইন ছিল। গির্জার আশ্রয় সীমিত থাকায় যারা সময় মতো পৌঁছাইতো শুধু তারাই থাকতে পারতো, আর বাকিদের ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু ভাগ্যক্রমে সেদিন বাবা ছেলে গির্জা থাকার একটা রুম পেয়ে যায় এবং রাতে খাবারও পেয়ে যায়, কিন্তু সেখানে তারা শুধুমাত্র রাতটা কাটাতে পারত, আর পরের দিন সকালে তাদের আবার চলে যেতে হতো। সে স্ক্যানারটি মেরামত করার চেষ্টা করে, কিন্তু তার একটা ফিউজ নষ্ট ছিল, যা কিনতে তার কাছে কোনো টাকাই ছিল না, এবং ক্রিসের সমস্যাগুলো দ্বিগুণ হয়ে গেল। তাকে তার সব কাজ সময়ের আগে শেষ করে তার ছেলেকে নিয়ে গির্জার আশ্রয়ের জন্য লাইন দিতে হতো, যাতে তারা রাত কাটানোর জন্য একই জায়গায় পেতে পারে। এটি তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল, যার কারণে সে খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গিয়েছিল। সে গির্জায় ক্রিসের মতো শত শত মানুষ ছিল, যারা নিজেদের জীবনের সংগ্রামের জন্য লড়াই করছিল। পরের দিন সে তার ইন্টার্নশিপের চূড়ান্ত পরীক্ষা দেয়, কিন্তু তার মধ্যে চাকরি পাওয়ার মতো আত্মবিশ্বাস ছিল না। বাইরে বেরিয়ে সে মিস্টার মার্টিনের সঙ্গে দেখা করে, যিনি ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য $5 ধার চায়। কিন্তু ক্রিসের অবস্থা এতটা খারাপ ছিল যে সে $5 দেওয়ার পর শুধুমাত্র $2 বাকি থাকে। কিন্তু সে তারপরেও বসে সাহায্য করে। তারা যেদিন গির্জার জায়গা পেত না, সেদিন ক্রিস কোনো ট্রেনে অথবা ট্রেন স্টেশনে থাকা শুরু করে। কিন্তু একটা পর্যায়ে ক্রিসের এত খারাপ অবস্থা হয় যে টাকা জোগাড় করতে সে নিজের রক্ত বিক্রি করে, এবং সে টাকায় স্ক্যানারের খারাপ হয়ে যাওয়া ফিউজটা কিনে তা মেরামত করে। এরপর সে স্ক্যানারটি বিক্রি করে $250 মতো জোগাড় করে, যা দিয়ে এই মাস তার চলে যাবে। যে কারণে সে একদিনের জন্য হলেও কোনো হোটেলে গিয়ে আরামে ঘুমাতে পারে এবং তার সব দুশ্চিন্তা ভুলে যেতে শুরু করে। পরের দিন সে ক্রিস্টোফারকে নিয়ে সমুদ্র সৈকতে যায় এবং কিছু প্রশান্তি মুহূর্ত কাটায়। সেদিনে তার ইন্টার্নশিপের ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল এবং সে শুরুতে চিন্তিত ছিল, কিন্তু পরে সে তার এই সংগ্রামের কথা ভেবে নিজের উপর গর্বিত হয়। ক্রিসকে আবার ইন্টারভিউ রুমে ডেকে নেওয়া হয়, যেখানে মিস্টার মার্টিন তার নতুন শার্টের প্রশংসা করেন। ক্রিস বলেন এটি তার ইন্টার্নশিপের শেষ দিন, তাই সে নতুন শার্ট পরে এসেছে।
মিস্টার মার্টিন হাসতে হাসতে বলেন, তাহলে কালকেও এই শার্ট পরবে, কারণ কালকে থেকে তোমার চাকরির প্রথম দিন শুরু হতে যাচ্ছে। চাকরি পাওয়ার খবর শুনে ক্রিস আবেগ আপ্লুত হয়ে যায়। তিনি জিজ্ঞাসা করেন, এটা কি সহজ ছিল? ক্রিস উত্তর দেয়, না, এটা একদমই সহজ ছিল না। এরপর মিস্টার মার্টিন তাকে $5 ফিরিয়ে দেন। সেই দিন ক্রিস প্রচণ্ড খুশি ছিল এবং অনুভব করেছিল এটি প্রকৃত আনন্দ। এরপর আমরা ক্রিসকে তার ছেলের সঙ্গে কথা বলতে দেখি, আর পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যায়, যিনি আসলে খোদ ক্রিস গার্ডনার। এই পুরো গল্পটি ছিল তার বাস্তব জীবনে একটি অধ্যায়। গল্পের শেষে জানানো হয় যে ক্রিস গার্ডনার একদিন একজন সফল ব্যবসায়ী হন, যিনি মাল্টিমিলিয়নিয়ার ডলারের একটি কোম্পানি গড়ে তোলেন। আর এখানে এই মুভি শেষ হয়। সো বন্ধুরা, যদি আপনাকে এই গল্পটি অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী কোন মুভি এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানিয়ে দিতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।